সকালে ঘুম ভাঙার পর আবরার কেয়ার খুঁজে পেল না আরশি। বুঝতে পারল আবরার চলে গেছে। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো তার। লোকটা একদিন ও যাওয়ার আগে তাকে ডেকে দেয় না। রাগে গজগজ করতে করতে ফ্রেশ হতে চলে গেল সে। নাস্তা করে মিসেস বন্যার কাছ থেকে অনুমতি নিয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আরশি। আজ থেকে ভার্সিটিতে যাবে সে। এমনিতেই অনেক বড় গ্যাপ গিয়েছে। যদিও প্রতিদিনের লেকচার আরশির বন্ধুরা পাঠিয়ে দিত। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, তাই ভীষণ ভীষণ খুশি আরশি। ভার্সিটিতে পৌঁছে সোজা ক্যান্টিনে চলে গেল আরশি। গিয়ে দেখল তার বন্ধুরা আগে থেকেই বসে আছে। আরশিকে দেখে মোহনা চিৎকার করে বলল, দোস্ত ও তুই আইসোস। মোহনার চিৎকারে কানে হাত দিল সবাই। আবির মোহনার মাথায় চাটি মেরে বলল, চোখে কম দেখস নাকি তুই? ও আইছে বলেই তো দেখলি। আবার ষাঁড়ের মতো চিল্লায় জিজ্ঞাসা করিস কেন ও আইছে কিনা। মাথায় চাটি মারায় আর ষাঁড় বলায় রেগে গেল মোহনা। আবিরের চুল খামচে ধরে বলল, আমার গলা আমি চিল্লামু, তোর কি? তোর যদি এতই সমস্যা তো তুই যা গা এখান থিকা। কিন্তু আমারে মারলি কেন? আজকে তোর সব চুল ছিঁড়ে ফেলমু আবিরের বাচ্চা। চুল জোরে টান দেয়ায় ব্যথায় চোখ মুখ কুচকে আসলো আবিরের। সে ব্যথাতুর কণ্ঠে বলল, ছাড় আমার আম্মা। আর মারমু না। আমি তো একটাই মারলাম। আর তুই আমার কয়টা চুল ছিঁড়লি? ছাড় পেতনির নানি দাদি। পেতনির নানি দাদি বলায় আরো শক্ত করে আবিরের চুল টেনে দিল মোহনা। ক্যান্টিনের সবাই হাবলার মতো তাকিয়ে আছে আবির আর মোহনার দিকে। আরশি অবস্থা বেগতিক দেখে দ্রুত এগিয়ে এসে মোহনার হাত থেকে আবিরের চুল ছাড়াল। মেকি রাগ দেখিয়ে বলল, কতগুলো দিন পর আসলাম। কই একটু জড়িয়ে ধরবি, ভালো মন্দ জিগাবি তা না তোরা দুইজন ঝগড়া মারামারি লাগাইছস। মুহূর্তেই আরশিকে ঝাপটে ধরল মোহনা। আহ্লাদি কণ্ঠে বলল, সরি জানু। দেখ না সব এই আবিরের বাচ্চার জন্য হইছে। ওই আগে শুরু করছে। আমি তো ভালো একটা বাচ্চা তোরা তো সবাই জানিসই। মোহনার কথায় আবির বাদে সবাই ফিক করে হেসে দিল। আরশি মোহনার গাল টেনে বলল, সত্যিই বলছোস। তুই একটা বাচ্চা, ভালো বাচ্চা। আরশির কথায় শব্দ করে হাসল সবাই। যেন কোনো জোকস শুনল তারা। আবির মুখ বাঁকা করে বলল, এই বুড়ি মাইয়া নাকি আবার বাচ্চা? শাকচুন্নি কোথাকার। আবার রেগে গেল মোহনা। দাঁতে দাঁত চেপে বলল, দেখলি এই আবিরের বাচ্চা আমাকে কি বলল? আমি নাকি শাকচুন্নি? আবিরের বাচ্চা দেখে নিস্তর বউ হবে শাকচুন্নি, মিলিয়ে নিস তুই। আবির মাছি তাড়ানোর ভঙ্গিমায় হাত নাড়িয়ে বলল, আরে যা যা। শকুনের দোয়ায় গরু মরে না। হুহ। মোহনা শয়তানি হাসি দিয়ে বলল, তার মানে তুই স্বীকার করতেছস তুই একটা গরু? আবির ও ঠোঁট বাঁকিয়ে বলল, আমি গরু হলে তুই ও শকুনি। গাল ফুলালো মোহনা। কথায় না পেরে চোখে পানি চলে আসতে চাইল তার। আরশি পরিস্থিতি সামাল দিতে আদুরে কণ্ঠে মোহনাকে বলল, থাক ছুনা, কষ্ট পায় না, পিচ্চি বাবুটা। এই আবির একটা বদ শয়তান। ওর কথা কানে নিবি না বুঝলি। আরশি এভাবে বলায় মোহনা ও হেসে ফেলল। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝাল। আরশির দৃষ্টি গেল এবার মুন আর আহির দিকে। ওদের উদ্দেশ্য করে বলল, কিরে তোদের কি আলাদা করে নিমন্ত্রণ দিতে হবে? আয় এদিকে। কতদিন পর দেখা হল। মুন আর আহি যেন এটারই অপেক্ষায় ছিল। দুজনই চেয়ার ছেড়ে উঠে আসল। ঝাপটে ধরল আরশিকে। রাহুল আবিরকে খোঁচা দিয়ে বলল, আয় দোস্ত বুকে আয়। আমরা কেন বাদ যামু? ওরা ঝাপটাঝাপটি করতে পারলে আমরাও পারি, তাই না ক?
বিরক্ত হল আবির। রাহুলের হাতে এক ঘা বসিয়ে দিয়ে বলল, দূরে যা শালা, নিজের বউ রেগিয়ে জোড়ায় ধর, যা। রাহুল মুখটা অন্ধকার করে বলল, আজ একটা বউ নাই বইলা। আরশিরা সবাই নিজেদের চেয়ার দখল করে বসে পড়ল। আহি রাহুলকে জিজ্ঞাসা করল, কিরে মুখটা এমন বানায় রাখছস কেন? রাহুল ঠোঁট উল্টে বলল, ভাল্লাগে না আর এই বদনা মার্কা জীবন। তুই আর আরু শলার ঝাড়ু দুইটা তো মিঙ্গেল হয়ে গেলি, আমি যে কবে মিঙ্গেল হমরে। আরশি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোর তো আগে থেকে ঠিক, এতই শখ হলে বিয়েটা করে নে। রাহুল গালে হাত ঠেকিয়ে বলল, সেই কপাল কি আর আছে? জল্লাদ মার্কা শ্বশুর আমার। বিয়ের প্রস্তাব পাঠাইলাম আব্বা আম্মা রেদিয়া, কিন্তু উনার এক কথা ছেলে মেয়ে দুইজনই এখন ছোট, আরও বড় হোক। অনেক বুঝানোর পর আকদটা করাতে রাজি হইছে, কিন্তু সেটাও আমার অনার্স শেষ হওয়ার পর। আর আকদ হইলেও উনি মেয়ে দিবে না এখন। কি জ্বালা বল! বউরে ঘরে তুলতে তুলতে তো আমি মনে হয় বুড়াই হইয়া যামু। রাহুলের অবস্থা দেখে মুখ টিপে হাসতে লাগল সবাই। মোহনা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, তোর তো তাও বিয়া ঠিক, কিন্তু আমার যাও একটা ক্রাশ ছিল, সেই ক্রাশটারেও এই আরু ঝাড়ুটা বিয়া কইরা নিল। আর আমার আব্বা আম্মার ও মেয়ের বিয়া নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সামনে পড়লেই বলবে আম্মাজান ভালোমতো পড়াশোনা করেন, ফাইনালে যেন রেজাল্ট ভালো হয়। বলি আমার কি বিয়া শাদি হইব না নাকি? সিঙ্গেলই মরতে হইব মনে হয়। মোহনার কথা শেষ হতেই শব্দ করে হেসে উঠল সবাই। অনেকদিন পর সবাই এক জায়গায় হওয়ার ওদের বন্ধুমহলে যেন প্রাণ ফিরে এসেছে। বেশ অনেক সময় নিয়ে গল্প করল ওরা। ক্লাসের টাইম হয়ে এসেছে দেখে উঠে পড়ল সবাই। ক্লাসে যাওয়ার পথে হুট করে কল আসলো আরশির ফোনে। সে ফোন বের করে দেখল রিফা কল দিচ্ছে। আরশি রিসিভ করে কথা বলতে বলতে আস্তে ধীরে যেতে লাগল ক্লাসে। ততক্ষণে ওর ফ্রেন্ডরা বেশ দূরে চলে গেছে। আরশি কথা শেষে ফোন ব্যাগে ঢুকাচ্ছিল এমন সময় কেউ একজন ধাক্কা দিল তাকে। পড়তে পড়তে কোনোমতে নিজেকে সামলে নিল আরশি। তবে রক্ষা হল না তার ফোনটার। রাগ হল আরশির। সেই ব্যক্তিকে কিছু কড়া কথা শোনানোর জন্য পেছনে ফিরে চাইল, কিন্তু কে ধাক্কা দিয়েছে তা ঠাহর করতে পারল না। অনেকেই ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। আরশি বেশ কিছুক্ষণ তাকিয়ে খোঁজার চেষ্টা করল, কিন্তু কে এমন করেছে বুঝতে পারল না। ক্লাস শুরু হতে আর বেশি সময় নেই। তাই আরশি সেই ব্যক্তিকে খোঁজা বাদ দিয়ে নিজের ফোনটা তুলে উঠে দাঁড়াবে এমন সময় তার চোখ আটকে গেল একটা ছোট্ট কাগজের টুকরোর উপর। তার পায়ের কাছেই পড়ে আছে। কিছু একটা লেখাও আছে কাগজে, যা কিছুটা দেখা যাচ্ছে। কেমন যেন সন্দেহ হল আরশির। সে আলতো হাতে কাগজটা তুলে নিয়ে উঠে দাঁড়াল। আগে নিজের ফোনটা চেক করল, কিন্তু ফোনের তেমন কিছু হয়নি। গ্লাসে এক কোণে সামান্য ফাটল ধরেছে। তাই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ফোনটাকে ব্যাগে রেখে কাগজের টুকরোটা খুলল আরশি। কিন্তু কাজের টুকরোর লেখাটা পড়ে আশ্চর্যান্বিত হল সে। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে চাইল তার। কারণ কাগজের টুকরোতে গুটি গুটি অক্ষরে লেখা আছে, আরশি রহমান, যদি নিজের বাবার খুনি কে তা জানতে চাও তবে নিচের নাম্বারে যোগাযোগ করবে। আর অবশ্যই সেটা গোপনে, কারণ তোমার আপন জনেরাই তোমার শত্রু। ওরা যদি কোনোভাবে জেনে যায় তবে তোমাকেও বাঁচতে দেবে না, আর আমিও বিপদে পড়ব। এতটুকু লেখা আছে কাগজে। আর নিচে একটা নাম্বারও দেয়া আছে। আরশি হতবাক হয়ে তাকিয়ে আছে কাগজের দিকে। সে জানত তার বাবা খুন হয়েছে। সেটা নরমাল কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। কিন্তু এত বছর পর কে সেই খুনির খবর দিতে চাচ্ছে? কেনই বা দিতে চাচ্ছে? এত বছরে কেন দেয়নি?
সত্যিই তাকে তার বাবার খুনির সন্ধান দেয়া হবে, নাকি এটা কোনো ষড়যন্ত্র? আর কিছু ভাবতে পারছে না আরশি। তার মাথায় কেমন যেন যন্ত্রণা শুরু হয়েছে, মাথা ঝিমঝিম করছে। ক্লাসের কথা যেন মাথা থেকে বেরিয়েই গেছে। সে সবসময়ই চাইত নিজের বাবার খুনিকে খুঁজে বের করতে, তাকে শাস্তি দিতে। কিন্তু সেটা তার মতো সাধারণ একটা মেয়ের পক্ষে সম্ভব ছিল না। আরশি কি করবে বুঝতে পারছে না। কেউ ঘাড়ে হাত রাখায় চমকে উঠল আরশি। দ্রুত কাগজের টুকরোটা হাতের মুঠোর মধ্যে পুরে নিল। সামনে তাকিয়ে দেখল আবির দাঁড়িয়ে আছে। আবির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করল, কিরে, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছিস কেন, আর এত চমকালি বা কেন? কোনো সমস্যা? আমাকে বলতে পারিস। আরশি হাসার চেষ্টা করে বলল, আরে না না, কোনো সমস্যা নেই। ওই রিফা কল দিয়েছিল, তাই কথা বলছিলাম ওর সাথে। আবির কপালে হাত ঘষে বলল, ওহ আচ্ছা, চল ক্লাসে যাই। ক্লাস তো শুরু হয়ে গেল বলে। আরশি মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চল। ক্লাসে গিয়েও পড়ায় মন বসাতে পারল না আরশি। সারাক্ষণ তার মাথায় ওই লেখাগুলোই ঘুরেছে। আরশিকে যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হলো যে চিরকুটটা লিখেছে সে আরশিকে কারোর সাথে ব্যাপারটা শেয়ার করতে নিষেধ করেছে। এমনকি তার আপনজনেরা তার শত্রু এমনটাও উল্লেখ করেছে। আরশি কি করবে বুঝে উঠতে পারছে না। একবার ভাবছে বাড়িতে গিয়েই আবরারকে সবটা জানাবে, আবার ভাবছে জানানো ঠিক হবে কিনা। পেরিয়ে গেছে 3 দিন। গত 2 দিন যাবৎ ভীষণ অসুস্থ ছিল আবরার। প্রচণ্ড জ্বরের কারণে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল বেচারার। আবরারের মতো শক্ত সামর্থ্য একজন মানুষকে জ্বর এভাবে কাবু করে ফেলবে ভাবতেও পারেনি আরশি। পরে অবশ্য মিসেস বন্যার কাছে শুনেছে যে আবরার সহজে অসুস্থ হয় না, তবে অসুস্থ হলে একেবারে কাহিল হয়ে যায়। আর বৃষ্টির পানি সে একেবারে সইতে পারে না, গায়ে লাগলে জ্বর আসবেই আসবে। আবরারের এই হঠাৎ জ্বরের কারণ যে বৃষ্টি, এটা বুঝতে পেরে রাগ অভিমানের শেষ ছিল না আরশির। লোকটা জানে বৃষ্টি তার জন্য কতটা ক্ষতিকর, তবুও বৃষ্টিতে ভিজেছে। আবরার অবশ্য বেশিক্ষণ আরশিকে রেগে থাকতে দেয়নি, ঠিকই মানিয়ে নিয়েছে। আরশি ও অসুস্থ আবরারের উপর বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারেনি। মিসেস বন্যা এবং আরশির সেবা যত্নে এখন অনেকটাই সুস্থ আবরার। আজ অফিসেও যেতে চেয়েছিল কিন্তু যেতে দেয়নি আরশি। রাগ দেখিয়ে ধরে বেঁধে রেখে দিয়েছে। এই সবের চক্করে চিরকুটের কথা প্রায় ভুলতে বসেছিল আরশি। তবে সকালে ব্যাগ থেকে প্রয়োজনীয় কিছু কাগজ বের করার সময় আবার সেটা সামনে পড়েছে তার। অনেক ভাবনা চিন্তার পর আরশি সিদ্ধান্ত নিয়েছে সে আগে ওই নাম্বারে কল করে কথা বলে দেখবে, তারপর বিষয়টা আবরারকে জানাবে। যদি কেউ তার সাথে মজা করে থাকে। প্ল্যান অনুযায়ী রাতে আবরার ঘুমানোর পর ধীরে ধীরে সাবধানতার সাথে আবরারের হাত সরিয়ে বেলকনিতে চলে আসলো আরশি। সাথে ফোন আর সেই চিরকুট। দুরু দুরু বুকে সেই নাম্বারে ডায়াল করল সে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করল কেউ। আরশি হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে এক পুরুষ কণ্ঠ বলে উঠল, অবশেষে তাহলে ফোন করলে? অবাক হল আরশি। অবাকতার সাথেই শুধাল, কে আপনি? আর কেনই বা আমাকে ওই চিরকুট দিয়েছিলেন? সত্যিই কি আপনি আমার বাবার খুনির সম্পর্কে কিছু জানেন? লোকটা যেন হালকা হাসল। বলল, আমি তোমার বাবার খুব কাছের কেউ, বন্ধুও বলতে পারো। পেশায় আমিও একজন রিপোর্টার ছিলাম, কিন্তু এখন সেই পেশা ত্যাগ করেছি। আর আমি সত্যিই তোমার বাবার খুনি সম্পর্কে জানি, তাই তো তোমার সাথে যোগাযোগের চেষ্টা করেছি। আরশি সন্দিহান কণ্ঠে শুধাল, তবে এতদিন কোথায় ছিলেন আপনি? এত বছর পর কেন আমার বাবার খুনির সন্ধান দিতে চাচ্ছেন? যখন আমার বাবা খুন হলো তখন কেন আসেননি?
লোকটা নিজের কণ্ঠের গম্ভীরতা বজায় রেখে জবাব দিল, কারণ তখন যদি আমি সামনে আসতাম তাহলে তোমার বাবার মতো আমিও খুন হতাম হয়তো। ওরা বাঁচতে দিত না আমাকে, তাই তো এত বছরেও সামনে আসিনি। তবে তোমার আর তোমার পরিবারের খোঁজ খবর ঠিকই আমার কাছে ছিল। তোমার বাবা আমার খুব কাছের একজন মানুষ ছিলেন, খুব ভালোবাসতাম আমি তাকে। আমিও চাই তার খুনির শাস্তি হোক, কিন্তু আমি নিতান্তই সাধারণ একজন মানুষ, তাই আমার পক্ষে ওই শয়তানকে শাস্তি দেয়া সম্ভব ছিল না। উল্টো আমারই ক্ষতি হতো। আমার পরিবারের আমি ছাড়া কেউ নেই। আমার কিছু হয়ে গেলে তারা কিভাবে থাকত? পরিবারের কথা চিন্তা করে আর সামনে আগানোর সাহস পাইনি আমি। আর এত বছর পর তোমাকে এই ব্যাপারে জানানোরও কারণ আছে। কারণটা হলো তুমি এই মুহূর্তে তোমার বাবার খুনির খুব কাছাকাছি অবস্থান করছো। তুমি চাইলেই পারো নিজের বাবার খুনিকে নিজ হাতে শাস্তি দিতে। লোকটার কথা যেন কিছুটা বিশ্বাস হল আরশির। সে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কে আমার বাবার খুনি? বলুন আমাকে। লোকটা বলে উঠল, সহ্য করতে পারবে তো? থম মেরে রইল আরশি। মাথা ঝিমঝিম করছে তার। অজানা ভয়ে বুক কাঁপছে। তবে কি আবার কোনো কঠিন সত্যের মুখোমুখি হতে চলেছে সে? এমন কোনো সত্য যা তার জীবনের সুখ শান্তি কেড়ে নিয়ে যাবে? অপ্রিয় কিছু শোনার জন্য নিজেকে প্রস্তুত করে নিল আরশি। কাপা কাপা স্বরে বলল, পারব। আপনি বলুন আমার বাবার খুনিকে। আরশির প্রশ্নের জবাবে লোকটা এমন কিছু কথা বলল যা শুনে মাথা ঘুরে উঠল আরশির। রেগে গেল সে। রাগের বশে মৃদু চিৎকার করে বলল, আপনি মিথ্যা বলছেন। আমি বিশ্বাস করি না আপনার কথা। নিশ্চয়ই আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই এসব উল্টাপাল্টা বুঝাচ্ছেন আমাকে। লোকটা দীর্ঘশ্বাস ত্যাগ করল। ফোনের এপাশ থেকে তা স্পষ্ট টের পেল আরশি। লোকটা কিছু সময় থেমে থেকে বলল, তোমাকে মিথ্যা বলে আমার কি লাভ মামুনি? তোমার বাবার খুনি শাস্তি পাক এটা আমি সবসময়ই চেয়েছি। কিন্তু ওই যে বললাম আমি একজন সাধারণ মানুষ। তুমিও ঠিক তেমনি একজন সাধারণ মেয়ে ছিলে, তাই তোমাকে আগে জানাইনি। না হলে কিছু করতে গিয়ে তুমিও বিপদে পড়তে। কিন্তু এখন তুমি তোমার বাবার খুনির খুব কাছাকাছি আছো। চাইলেই তুমি তাকে বুদ্ধি করে শাস্তি দিতে পারো। তাই সবটা তোমাকে জানানো। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল আরশি। কিছু একটা ভেবে বলল, আপনি যা বলছেন তা যে সত্য সেটার প্রমাণ কি? লোকটা গম্ভীর স্বরে বলল, প্রমাণ আছে আমার কাছে। এমনকি প্রমাণটা তোমার বাবাই জোগাড় করেছিলেন এক সময়ে। আরশি জিজ্ঞাসা করল, তাহলে সেই প্রমাণ প্রকাশ করলেন না কেন? তাহলে তো অপরাধী শাস্তি পেত। লোকটা এবার কিছুটা শব্দ করেই হাসল। বলল, বর্তমান দুনিয়ায় অর্থই শক্তি জানো তো। আমি সেসব প্রকাশ করলেও তার বিশেষ কোনো ক্ষতি হতো না। টাকা খাইয়ে সব ধামাচাপা দিয়ে ফেলত। বিপদে পড়তে হতো কার? আমার। তোমার বাবা বোকা ছিল যে এসব বিষয় না ভেবেই তার সকল সত্যি সামনে আনার জন্য উঠে পড়ে লেগেছিল। তাই তো তাকে হত্যা করে নিজের রাস্তা থেকে সরিয়ে দিল ওই শয়তানটা। আরশি শীতল কণ্ঠে বলল, আমি সব প্রমাণ দেখতে চাই। যদি আপনার কথা সত্য হয় তবে আমি তাকে খুন করতেও পিছপা হব না। আমার প্রাণপ্রিয় বাবাকে হত্যার জন্য নিজের হাতে কঠিন শাস্তি দিব তাকে। লোকটা বলল, প্রমাণ দেখতে হলে তোমাকে সামনাসামনি দেখা করতে হবে। আমি সব ডকুমেন্ট তোমাকে দেখাব। তাহলে হয়তো বুঝতে পারবে আমি মিথ্যা বলছি না। যা বলছি সত্যি বলছি। আরশি বলল, আমি দেখা করব আর সেটা কালকেই। যদি আপনার কথা মিথ্যা হয় তবে আপনিও ছাড় পাবেন না। লোকটা গম্ভীর স্বরে বলল, সে তুমি সব প্রমাণ দেখলেই বুঝতে পারবে আমি মিথ্যা বলছি না।
তাই তো তোমাকে সামনাসামনি দেখা করতে বললাম। নিজের চোখে দেখলে অবশ্যই তুমি বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তবে তোমাকে সাবধানতার সাথে দেখা করতে আসতে হবে। কেউ যেন কোনোভাবেই টের না পায়, না হলে তোমার কারণে আমি এবং আমার পরিবার বিপদে পড়ব। তো বলো, পারবে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে আসতে? আরশি দৃঢ়তার সাথে বলল, পারব। লোকটা বলল, আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আগামীকাল ঠিক দুপুর 2টায় আমার সাথে দেখা করবে। তবে অবশ্যই খেয়াল রাখবে কেউ যেন টের না পায়। বলেই কল কেটে দিল লোকটা। 2 মিনিটের মাথায় মেসেজের মাধ্যমে একটা ঠিকানা আসলো আরশির নাম্বারে। ঠিকানাটা দেখে নিয়ে চুপচাপ আবরারের পাশে গিয়ে শুয়ে পড়ল আরশি। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের পানে। গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে এসেছে আরশি। বর্তমানে সে একটা সিএনজিতে আছে। প্রায় 40 মিনিট পর গন্তব্যে পৌঁছালো আরশি। তবে এক্সাক্ট পয়েন্টে সিএনজি ঢুকতে পারবে না, তাই আগেই নামতে হলো আরশিকে। ভাড়া মিটিয়ে সামনে এগোল সে। কেমন যেন নীরব এলাকা, তার উপর প্রচুর রোদ। রোদের তাপে ঘামে ভিজে যাচ্ছে আরশি, মাথা ঝিমঝিম করছে। অবশেষে চিপা গলি পেরিয়ে একটা রাস্তায় আসলো সে। মেসেজে পাঠানো ঠিকানা অনুযায়ী এটাই সেই জায়গা যেখানে আসতে বলা হয়েছে তাকে। আগের রাস্তার তুলনায় এই রাস্তায় মানুষ আরও কম। বেশ দূরে 2-1জনকে দেখা যাচ্ছে। কেমন যেন গা ছমছমে পরিবেশ। দুপুরের সময় হওয়ার কারণে হয়তো রাস্তায় মানুষ একেবারে কম। আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খোঁজার চেষ্টা করল আরশি, কিন্তু কাউকেই দেখতে পেল না। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো তার। ফোন বের করে সেই নাম্বারে কল করল, কিন্তু হুট করেই পিছন থেকে কেউ একজন আরশির মুখে রুমাল চেপে ধরল। মুহূর্তেই জ্ঞান হারালো সে। চোখ খোলার পর নিজেকে একটা অদ্ভুত বাড়িতে আবিষ্কার করল আরশি। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা কোনো পরিত্যক্ত বাড়ি। আরশি নিজের দিকে খেয়াল করতেই দেখল চেয়ারের সাথে তার হাত পা বাঁধা। আরশি শব্দ করে বলল, কেউ আছেন? কোথায় আনা হয়েছে আমাকে? আর আমাকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? আরশি থামতেই কেউ একজন হো হো করে হেসে উঠল। কি বিশ্রী সেই হাসির শব্দ! আরশি বুঝতে পারল কেউ একজন তার পিছেই আছে যে এভাবে হাসছে। কিন্তু বাধা থাকার কারণে পিছনে দেখতে পারল না আরশি। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কে আপনি? আমাকে এখানে এনে এভাবে বেঁধে রেখেছেন কেন? আর আপনার ভয়েস এত চেনা চেনা লাগছে কেন? তবে কি আপনার সাথেই ফোনে কথা হয়েছিল আমার? লোকটা হাসি থামিয়ে পেছনে থেকেই বলল, কি বোকা তুমি মেয়ে! আমি ভেবেছিলাম এমপির বউ বুঝি একটু হলেও চালাক হবে, কিন্তু তুমি দেখি একেবারেই বোকা বের হলে। এত সহজে যে আমার জালে ধরা পড়বে বুঝতে পারিনি। যাক, আমি তবে তোমার ব্রেন ওয়াশ করতে সক্ষম হয়েছি। আর জানতে চাও না আমি কে? আমিই তোমার বাবার খুনি। শেষের কথাটা ফিসফিস করে বলল লোকটা। অনেক বড় একটা শক খেল আরশি লোকটার কথায়। নিজেকে সামলে অবাক কণ্ঠে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন বা। আরশির মুখের কথা কেড়ে নিল লোকটা। ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম তোমার শ্বশুর উর্ফে আব্বাস আহমেদ তোমার বাবার খুনি। আর আজ তোমাকে সেটার প্রমাণও দেয়ার কথা ছিল, তাই তো? আমি বললাম আর তুমি বিশ্বাস করে নিলে? হা হা হা। তো এবার আমি বলছি, আমি আগের দিন যা যা বলেছিলাম সব মিথ্যা ছিল। ওগুলো বলে আমি জাস্ট তোমার ব্রেন ওয়াশ করতে চেয়েছিলাম। ভেবেছিলাম সফল হব না, কিন্তু না, আমি সফল হয়েছি। দেখো, তুমি এখন আমার কাছে বন্দী। হা হা হা। যাই হোক, নিজের বাবার খুনিকে দেখতে চাইবে না? উপোস, এখন তো তোমাকে আর তোমার প্রাণপ্রিয় স্বামীকেও দুনিয়া থেকে বিদায় করব। তা মরার আগে না হয় আমাকে দেখার সুযোগ করে দেই? কি বলো?
কথাগুলো বলতে বলতে লোকটা আরশির সামনে এসে দাঁড়াল। লোকটার মুখ দেখা মাত্র স্তব্ধ হয়ে গেল আরশি। সে বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। কয়েকবার পলক ঝাপটালো আরশি। না, সে ভুল দেখছে না, যা দেখছে ঠিক দেখছে। নিজের অবাক ভাব কাটিয়ে আরশি বলে উঠল, আপনি? তার মানে আপনিই আছেন এই সব কিছুর পেছনে? লোকটা হাসতে হাসতেই জবাব দিল, হ্যাঁ। কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? আরশি অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার উদ্দেশ্য কি? কেন এসব করছেন? লোকটা নিজের পকেট থেকে একটা গান বের করল। আরশির দিকে তাক করে বলল, আপাতত উদ্দেশ্য একটাই, তোমাকে আর তোমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করা। বুঝতে পেরেছিলাম বাবা মায়ের পর আবরারের সবচেয়ে বড় দুর্বলতা তুমি। তাই তো তোমায় টার্গেট করলাম। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম একসময় তোমার বাবা ও আমার পথে এসেছিল। বিনিময়ে তাকে নিজের প্রাণ দিতে হয়েছিল। এখন তোমাকে আর তোমার স্বামীকেও দিতে হবে। এতক্ষণে হয়তো তোমার স্বামী তোমার নিখোঁজ হওয়ার খবর পেয়ে গেছে, আর অস্থির হয়ে তোমাকে খুঁজছে। এখন আমি ওকে ফোন করে এখানে আসতে বলবো, তাও একা। আর তারপর দুইজনকেই পৃথিবী থেকে বিদায় করে দিব। হা হা হা। লোকটার হাসির মাঝেই কেউ একজন তার হাত থেকে গানটা কেড়ে নিল। পিছন থেকে বলে উঠল, তোমাকে আর কষ্ট করে ফোন করে আসতে বলতে হবে না, আমি নিজেই চলে এসেছি। দেখো, বুঝোই তো একটামাত্র বউ আমার, তাকে তো আর এমনি এমনি ছেড়ে রাখতে পারি না। আমার কত বড় দুর্বলতা সে এটা তো তোমার চেয়ে ভালো আর কেউ জানে না, ঠিক না? আবরারের কণ্ঠ শুনে অন্তরাল কেঁপে উঠল লোকটার। ধীরে ধীরে পিছে ফিরে চাইল সে। আবরারের হাসিমাখা মুখ তার অন্তরে তীব্র ভয়ের সৃষ্টি করল। লোকটার ভয়ার্ত দৃষ্টি দেখে শরীর দুলিয়ে হাসল আবরার। বলল, কি ভয় হচ্ছে বুঝি? তা আমার পরিবারের সাথে গেম খেলার আগে, আমার দুর্বলতায় হাত দেওয়ার আগে ভয় করেনি? লোকটা রেগে আরশির দিকে তাকাল। ওর কাছে যেতে চাইলে পেছনে থেকে হাত মুচড়ে ধরল আবরার। লোকটা বুঝতে পারল তার সময় হয়তো ফুরিয়ে এসেছে। তার এতদিনের স্বপ্ন আর সত্যি হবার নয়। আবরারদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। আহি, রিফা এবং মিহি বেগমও উপস্থিত সেখানে। রিফা এবং মিহি বেগমকে আবরারের গার্ডেরা হুট করেই এই বাড়িতে নিয়ে এসেছে এবং জানিয়েছে আবরারই তাদের নিয়ে যেতে বলেছে। আহিকেও মেসেজ করে বাড়িতে আসতে বলেছে আবরার। কেউই বুঝতে পারছে না ঠিক কী কারণে আবরার সবাইকে এক জায়গায় করেছে। অনেকদিন পর সাক্ষাৎ হওয়ায় টুকটাক কথা বলছে সবাই, কিন্তু হুট করে কারোর পড়ে যাওয়ার শব্দে কথা থেমে গেল সবার। শব্দের উৎসের দিকে তাকিয়ে চমকে উঠল সবাই। রেগে গেলেন মিসেস বন্যা। দ্রুত লোকটাকে ফ্লোর থেকে তুলে রাগী কণ্ঠে আবরারকে উদ্দেশ্য করে বললেন, এটা কি ধরনের ব্যবহার আবরার? এই শিক্ষা দিয়েছি আমি তোমায়? ও তোমার গুরুজন হয়, আর তুমি ওকে এভাবে ধাক্কা দিল? আমি কি তোমায় শিখাইনি গুরুজনদের সম্মান দিতে? তোমার সাহস কি করে হলো ওর সাথে এমন ব্যবহার করার? ভাবলেশহীন দেখালো আবরারকে। সে পকেটে হাত গুজে গম্ভীর কণ্ঠে বলল, একজন খুনি যে আমার পরিবারের ক্ষতি করতে চায় তাকে না আমি গুরুজন মানি আর না তাকে আমি সম্মান দিতে পারব। সে এর চেয়েও বাজে ব্যবহারের যোগ্য। আবরারের কথায় কেঁপে উঠলেন মিসেস বন্যা। এসব কি বলছে আবরার? উনি নিজের ছেলেকে খুব ভালো করে চেনেন। অকারণে এসব বলার মতো বা এমন ব্যবহার করার মতো ছেলে নয় আবরার। মিসেস বন্যা একবার আবরার এবং একবার আবরারের পেছনে দাঁড়ানো আরশিকে দেখে নিলেন। দুইজনের মুখেই গম্ভীরতার ছাপ স্পষ্ট। উনি কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করলেন, এসব তুমি কি বলছো আবরার? মাথা ঠিক আছে তোমার? কাকে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আবরার শীতল কণ্ঠে বলল, আমি যা বলছি সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে বলছি। আর তুমিও ঠিকই শুনছ। কি মামা জান, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। কত সুন্দর ষড়যন্ত্র করেছিলে সব বলো। শেষের কথাগুলো ইরফান চৌধুরীকে উদ্দেশ্য করে বলল আবরার। আবরারের কথায় ভীত চোখে তাকালেন ইরফান চৌধুরী। মিসেস বন্যা ইরফান চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আবরার এসব কি বলছে ইরফান? কিসের ষড়যন্ত্র? কে খুনি? আর তুই না বিদেশ গিয়েছিলি? দেশে কবে আসলি? আমাকে জানালি না কেন? ইরফান চৌধুরী ঢোক গিললেন। শেষবারের মতো নিজেকে বাঁচানোর চেষ্টা করে আটকে আটকে বললেন, আমি নিজেও বুঝতে পারছি না আপা আবরার এসব কি বলছে। এই সব কিছু ওই মেয়ের জন্য হয়েছে। ওই আবরারকে কি সব উল্টাপাল্টা বুঝিয়েছে। আমি কিছু করিনি, বিশ্বাস করো। আরশিকে ইশারা করে এসব বলতেই ভয়ঙ্কর রেগে গেল আবরার। ইরফান চৌধুরীর দিকে তেড়ে যেতে চাইলে হাত টেনে ধরল আরশি। চোখের ইশারায় শান্ত হতে বলল। চোখ বন্ধ করে শ্বাস টানল আবরার। নিজের রাগ কোনোমতে দমন করল সে। পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা রেকর্ডিং প্লে করল। যা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই। রেকর্ডিংয়ে ইরফান চৌধুরীর আরশিকে বলা প্রতিটা কথা স্পষ্ট শোনা যাচ্ছে। বাঁচার শেষ উপায়টাও হারিয়ে চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগলেন ইরফান চৌধুরী। আব্বাস আহমেদ অবাক কণ্ঠে বললেন, এসব কি ইরফান? তুমি আরশিকে বলেছ আমি ওর বাবাকে খুন করেছি? তুমি এটাও স্বীকার করেছ তুমি আরশির বাবার খুনি? তুমি খুন করেছ? আবার আবরার আরশিকেও মারার প্ল্যান করেছিলে? এসব কি হচ্ছে? এতক্ষণে মুখ খুলল আরশি। বলল, আমি বুঝিয়ে বলছি বাবা। উনি আমাকে আর এমপি সাহেবকে মারার জন্য প্ল্যান করেছিলেন। সেই পরিকল্পনা মোতাবেক ভার্সিটিতে একজনের মাধ্যমে আমাকে একটা কাগজে ফোন নাম্বার দেন আর এটাও লিখে দেন উনি জানেন আমার বাবার খুনিকে। হ্যাঁ, ঠিক শুনছেন সবাই। আমার বাবা খুন হয়েছে। আমি অ্যাক্সিডেন্টের দিনই বুঝতে পেরেছিলাম ওটা পরিকল্পিত ছিল। কিন্তু কে করিয়েছে তা জানতাম না। তাই যখন ওই কাগজের টুকরো পাই তখন নিজেকে দমাতে পারিনি। আমার বাবার খুনি কে তা জানার জন্য মনটা অস্থির হয়ে পড়েছিল। ওই নাম্বারে যখন কল করি তখন উনি আমাকে বলেন আপনি আমার বাবার খুনি। প্রথমে বিশ্বাস না করলেও পরে একটু একটু বিশ্বাস হয়েছিল। এর জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। কিন্তু যখন উনি বললেন একা দেখা করতে, এমপি সাহেবকে না বলতে তখন রাজি হলেও মন সায় দিল না। উনি আমাকে এও বলেছিলেন আমি যদি এমপি সাহেবকে সব বলি তাও উনি নিজের বাবার বিরুদ্ধে যাবেন না, উল্টো আমার ক্ষতি করতে পারেন। এই বিষয়টা মানতে পারিনি আমি। এতগুলো বছর একা পথ চলেছি, একটু হলেও মানুষ চিনি। এমপি সাহেবের উপর আমার বিশ্বাস ছিল, আমার বিশ্বাস ছিল উনি কখনো ভুলকে সাপোর্ট করবেন না। তাই কল কাটার পর এমপি সাহেবকে ঘুম থেকে তুলে সবটা জানাই। এমপি সাহেব আমাকে বলেন লোকটা আমাকে যেভাবে যেভাবে সব করতে বলেছে ঠিক সেভাবেই করতে। আমিও ঠিক সেভাবেই সবটা করেছি। ভার্সিটি থেকে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে উনার বলা ঠিকানায় গিয়েছি। সেখান থেকে আমাকে অজ্ঞান করে কিডন্যাপ করে উনার লোকেরা। তারপর তো রেকর্ডিংয়ে শুনেছেন সবাই উনার প্ল্যান কি ছিল। আরশির কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে আছে সবাই। ইরফান চৌধুরী এমন কিছু করতে পারেন বিশ্বাস হচ্ছে না কারোর। আরশি থামতেই আবরার ইরফান চৌধুরীকে উদ্দেশ্য করে বলতে লাগল, তোমাকে দেখে অবাক হইনি কেন জানো? তোমার উপর আমার আগে থেকেই সন্দেহ ছিল। যেদিন আমার গাড়িকে ট্রাক ধাক্কা দিয়েছিল সেদিনই সন্দেহ হয়েছিল। কারণ আমার গার্ড ছাড়া বাইরে যাওয়ার খবর শুধু তুমি জানতে। বের হওয়ার আগে তোমাকে বলেছিলাম। কিন্তু সন্দেহ হলেও তোমার ভালো ব্যবহার দেখে বিশ্বাস হতো না তুমি এমন।
আর আমি বহু আগেই জানতে পেরেছিলাম আরশির বাবার খুনি আর আমার শত্রু একই লোক। কিন্তু সেটা তুমি এটা মানতে পারছিলাম না আর না কোনো প্রমাণ পাচ্ছিলাম। যখন আরশির কাছে শুনলাম কেউ ওকে ফোনে এসব বলেছে তখনই বুঝতে পারলাম সময় এসেছে আসল অপরাধীকে ধরার। অপরাধী এবার নিজের তৈরি করা জালে নিজেই আটকাবে। তাই আরশিকে বলি ওকে যেভাবে যেভাবে যা যা করতে বলা হয়েছে সেভাবেই করতে। আমি জানতাম তোমার লোকেরা আরশির উপর নজর রাখবে। ও একা যাচ্ছে কিনা সেটা ফলো করবে। ও যদি একা না যেত তবে তোমার লোকরা ওকে কিডন্যাপ করত না। আর আমিও তোমার কাছে পৌঁছাতে পারতাম না। বলতে পারো আমি ইচ্ছা করেই আরশিকে কিডন্যাপ করতে দিয়েছি। তোমার লোকেরা দেখেছে আরশি গার্ডদের চোখ ফাঁকি দিয়েছে কিন্তু এটা খেয়াল করেনি যে আমি এবং আমার লোকেরা আরশির আশেপাশেই ছিলাম। এতক্ষণ থম মেরে দাঁড়িয়েছিলেন মিসেস বন্যা। এবার নিজের ভাইয়ের একেবারে কাছে এগিয়ে আসলেন তিনি। শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এসব কেন করলি ইরফান? ইরফান চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কোনো জবাব দিল না। নিজের ভেতরে বেড়ে ওঠা ক্রোধ আর দমিয়ে রাখতে পারলেন না মিসেস বন্যা। রাগে এলোপাতাড়ি চড় থাপ্পড় মারতে লাগলেন ইরফান চৌধুরীকে। চিৎকার করে বলতে লাগলেন, কেন এমন করলি? বল কেন করলি? মিসেস বন্যা হাঁপিয়ে যাচ্ছেন দেখে উনাকে টেনে সরিয়ে আনলেন আব্বাস আহমেদ। বুকে জড়িয়ে শান্ত করতে লাগলেন। কিন্তু শান্ত হলেন না মিসেস বন্যা। কাঁপতে কাঁপ এবং তে চিৎকার করে বললেন, কেন এমন করেছিস ইরফান? বল সবটা, না হলে তোকে আজ নিজ হাতে খুন করব আমি। বিশ্বাস কর সত্যিই তোকে খুন করব আমি। তোর সাহস কি করে হলো আমার ছেলের দিকে হাত বাড়ানোর? আব্বাস আহমেদ শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বলো ইরফান কেন আমাদের বিশ্বাস নিয়ে খেললে? কি এমন কারণ রয়েছে যার জন্য এত বাজে কাজ করলে? এমনকি খুন করতেও তোমার হাত কাঁপল না। বলো কেন করেছ এমন? বোনের হাতে এলোপাতাড়ি মার খেয়ে ফ্লোরে পড়ে আছেন ইরফান চৌধুরী। উনি ওভাবে বসে থেকেই বললেন, দুলাভাইয়ের এই বিশাল সম্পত্তি নিজের নামে করার জন্য এই সব করেছি আমি। বিয়ের 1.5 কি 2 বছর পর থেকেই মনার সাথে আমার ঝামেলা চলছিল। প্রতি বেলায় ও আমাকে দুলাভাইয়ের সাথে তুলনা করত। আমি যা বেতন পেতাম সেটা দিয়ে ওর হতো না। এই নিয়ে আমাদের সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছিল। মনাকে আমি অনেক ভালোবাসতাম। আর সেই ভালোবাসার মানুষ যখন অন্য একজনের সাথে আমার তুলনা দিয়ে আমাকে তুচ্ছ করত সেটা সহ্য হতো না। তবুও কয়েক বছর মুখ বুজেছিলাম। শেষে আর না পেরে সিদ্ধান্ত নেই দুলাভাইয়ের কোম্পানি থেকে টাকা সরাব। দুলাভাই আমাকে অনেক বিশ্বাস করতেন। কোনো হিসাব নিতেন না। এই সুযোগের ব্যবহার করে টাকা সরাতে থাকি। আমার মাঝেও টাকা, সম্পত্তি এসবের প্রতি ধীরে ধীরে তীব্র লোভ চলে আসে। দিন দিন দুলাভাইয়ের সম্পত্তি বাড়ছিল আর সাথে আমার লোভ। লোভ বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় যে আমি দুলাভাইয়ের সব সম্পত্তি নিজের নামে করার পরিকল্পনায় নামি। কিন্তু দুলাভাই বুদ্ধিমান মানুষ। উনার কাছ থেকে এসব নিজের নামে করা মোটেও সহজ ছিল না। তাই অফিস থেকে অল্প অল্প করে টাকা সরিয়ে নিজের টাকা বাড়াতে থাকি আর সুযোগের অপেক্ষায় থাকি দুলাভাইকে রাস্তা থেকে সরানোর। উনি মারা গেলে সেই সুযোগে সব নিজের নামে করে নিতাম। কিন্তু সেই সুযোগ পাচ্ছিলাম না। কারণ দুলাভাই সবসময় কড়া সিকিউরিটির মধ্যে থাকতেন। বড় বিজনেসম্যান হওয়ায় উনার শত্রুর অভাব ছিল না। আরশির বড় চাচাও দুলাভাইয়ের অফিসে কাজ করতেন। একদিন উনার কাছে ধরা পড়ে যাই। উনি কিভাবে যেন বুঝে যান আমি হিসাবে গড়বড় করছি, টাকা সরাচ্ছি। উনি দুলাভাইকে সব বলে দিবেন বলে থ্রেট দেন। ধরা পড়ার ভয়ে আমি উনাকে অফার করি আমার সাথে হাত মিলাতে। এতে উনারও লাভ হবে আর আমারও। উনিও বড় লোভী ছিলেন। তাই অফার করতে না করতে রাজি হয়ে যান। আমরা দুইজন মিলে প্রচুর অর্থ সরাতে থাকি।
কিন্তু আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় আরশির বাবা। একদিন নিজের ভাইয়ের সাথে দেখা করতে এসে আমাদের এইসব ব্যাপারে কথা বলতে শুনে নেয় সে। আমি তাকেও টাকার লোভ দেখাই, কিন্তু সে মানেনি। আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে উঠে পড়ে লাগে। তাই আমিও তাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করি। আরশির চাচাকে এই বিষয়ে জানালে সেও অমত করে না। তার কাছেও টাকাই বড় ছিল। প্ল্যান মোতাবেক অ্যাক্সিডেন্ট করাই সে মারা যায়। এই ঘটনার 1 বছর পরেই আরশির চাচা ধরা পড়ে দুলাভাইয়ের কাছে। তাকে কোম্পানি থেকে বের করে দেয়া হয়। আরশির চাচাকে অনেক অনুরোধ করাই সে আমার নাম নেয়নি। কিন্তু তখন আর টাকাও সরানো যাচ্ছিল না, কারণ দুলাভাই নিজে সব চেক করতেন। তাই আমি ধীরে ধীরে ওখান থেকে সরে আসি, নিজের বিজনেস শুরু করি। তবুও আমার নজর দুলাভাইয়ের সম্পত্তির উপরে ছিল, কারণ তার তুলনায় আমার কিছুই নেই। অন্যদিকে আরশির চাচা আমার পিছু ছাড়ছিল না। সে আমাকে ব্ল্যাকমেল করে নিয়মিত টাকা নিত। ধীরে ধীরে তার টাকা চাওয়ার পরিমাণ এতটাই বাড়তে থাকে যে আমি সামলাতে পারছিলাম না। মাথায় রাগ চাপে, তাই তাকেও লোক দিয়ে খুন করাই। এবার আমি নিজের প্ল্যানে কিছুটা চেঞ্জ আনি। দুলাভাই মারা গেলে সব সম্পত্তি আবরার পাবে, তাই আবরারকে টার্গেট করি। ওকে শেষ করলে দুলাভাই এমনিতেই ভেঙে পড়ত। এই সুযোগে আমি সব নিজের নামে করে নিতাম। কিন্তু আমি পারলাম না এত বছরের পরিকল্পনা সার্থক করতে। শেষমেশ আমাকে ধরা পড়তে হল। কথা শেষ করে মাথা নিচু করে বসে রইলেন ইরফান চৌধুরী। ড্রয়িং রুমে থাকা প্রতিটা মানুষ অবাক চোখে তাকিয়ে রইল ইরফান চৌধুরীর দিকে। টাকার লোভ তাকে কোথায় নামিয়েছে? লোভের বশে নিজের পরিবারের সাথে এত বাজে খেলায় নেমেছিলেন তিনি। মিহি বেগম একদৃষ্টিতে তাকিয়ে রইলেন নিজের স্বামীর খুনির দিকে। এই লোকের জন্য উনি নিজের স্বামীকে হারিয়েছেন, একমাত্র মেয়েকে এতগুলো বছর ধরে স্বামীর মৃত্যুর জন্য দায়ী করে কষ্ট দিয়েছেন। মিসেস বন্যা আব্বাস আহমেদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ভাইয়ের সামনে বসে পড়লেন। চোখ দিয়ে ঝোড়ো ঝোড়ো করে পানি পড়ছে তার। কান্নাভেজা কণ্ঠে ভাইকে বললেন, তুই কিভাবে এমনটা করতে পারলি রে ইরফান? তুই হওয়ার পর থেকে তোকে ভাই কম নিজের সন্তান বেশি মনে করেছি। সন্তানকে মায়েরা যেভাবে আগলে রাখে সেভাবে আগলে রাখার চেষ্টা করেছি। তোকে ভালো জায়গায় পড়ানোর জন্য নিজে পড়াশোনা ছেড়েছি। বাবা মা ছিল না, ছোট ভাইটা একা কিভাবে থাকবে এটা ভেবে বিয়ের সময়ও শর্ত দিয়েছি বিয়ের পর আমার ভাই আমার সাথে থাকবে। আর সেই তুই কিনা টাকার লোভে পড়ে নিজের বউয়ের চাহিদা পূরণের জন্য নিজের বোনের স্বামী সন্তানকে মারার জন্য উঠে পড়ে লেগেছিলি। আরে তোর দুলাভাই তোর কিসে কমতি রেখেছিল রে? নিজের বাড়িতে থাকতে দিয়েছে, এত আদর যত্ন করেছে, ভালো জায়গায় পড়াশোনা করিয়েছে, নিজের কোম্পানিতে এত ভালো পজিশনে চাকরি অবধি দিয়েছে। কিসের কমতি রেখেছিলাম আমরা তোর? তোর দুলাভাইয়ের এত উপকারের এই প্রতিদান দিল? মিসেস বন্যা থেমে চোখের পানি মুছলেন। আবরারের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বললেন, পুলিশ ডাকো আবরার। একটা খুনি ক্রিমিনালকে আমি আর এক মুহূর্ত ও নিজের চোখের সামনে দেখতে চাই না। ওর কঠিন থেকে কঠিন শাস্তি হোক, আমি এটাই চাই। বেকনিতে দাঁড়িয়ে আছে আরশি। ঝড়ো হাওয়া এসে ক্ষণে ক্ষণে দেহে আছড়ে পড়ছে। উড়িয়ে দিয়ে যাচ্ছে তার শাড়ির আঁচল এবং উন্মুক্ত কেশ। তবে এসবে হেলদোল নেই আরশির। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকার আকাশের দিকে। আজও আকাশে ঘন কালো মেঘ জমেছে। মেঘ জমেছে আরশির মনেও। ওই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট অভিযোগ করতে ব্যস্ত আরশি। কেন তার বাবাকে বিনা দোষে এত কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু পেতে হল? তার বাবা তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি। তবে কেন এমন হলো তার সাথে? ইরফান চৌধুরীকে সকল প্রমাণ সমেত পুলিশের হাতে তুলে দিয়েছে আবরার।
ব্যবস্থা করেছে যাতে কঠিন থেকে কঠিন শাস্তি হয় ইরফান চৌধুরীর। সবকিছু মিটিয়ে বাড়ি ফিরতে বেশ রাত হল আবরারের। বাড়ি ফিরে রুম অন্ধকার দেখে কপালে ভাঁজ পড়ল তার। বেকনিতে মরিচ বাতির আলো জ্বলছে দেখে সেদিকে পা বাড়াল সে। বেলকনির কাছাকাছি পৌঁছতেই হৃদস্পন্দন থমকে যাওয়ার জোগাড় হল আবরারের। শুভ্র শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার শুভ্রপরী। এলোমেলো প্যাঁচানো শাড়ি দেখে বোঝা যাচ্ছে নিজেই কোনোমতে পেঁচিয়ে পড়েছে সে। দীঘল কালো কেশ বাতাসে দুলছে। আরশিকে এভাবে দেখে ঢোক গিলল আবরার। চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করল সে। ধীর পায়ে এগিয়ে গেল আরশির কাছে। গলায় ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই কেঁপে উঠল আরশি। আকাশ থেকে দৃষ্টি সরিয়ে গলার দিকে তাকাতেই চমকাল সে। এ যে তার বাবার দেয়া সেই লকেট, তার বাবার দেয়া শেষ উপহার। নিজের অতি প্রিয় কিছু ফিরে পেয়ে চোখ ভরে আসল আরশির। আলতো করে লকেটটায় হাত ছোঁয়াল সে। পিছন ফিরতে চাইল কিন্তু তার পূর্বেই শক্ত বন্ধনে আবদ্ধ হল সে। এই স্পর্শ তার চেনা, খুব পরিচিত। এ যে তার ব্যক্তিগত পুরুষটার স্পর্শ। চোখ বন্ধ করে ফেলল আরশি। মাথা নিচু করে আরশির কাঁধে চিবুক ঠেকাল আবরার। ধীর স্বরে বলল, এই লকেট আমি কোথায় পেলাম এটা ভেবে অবাক হচ্ছ নিশ্চয়ই। এই লকেটটা ভুলবশত তোমার গলা থেকে খুলে আমার গাড়িতেই পড়েছিল সেদিন। তোমার প্রতি আমার অনুভূতি দিনকে দিন গাঢ় হচ্ছিল তখন। বেসামাল হয়ে পড়ছিলাম। কিন্তু তোমার মনে আমার জন্য কোনো অনুভূতি আছে কিনা বুঝতে পারছিলাম না। তাই সেদিন ঠিক করি আর কখনো নিজ ইচ্ছাতে তোমার সামনে যাব না। সৃষ্টিকর্তা যদি চান তবে আমাদের আবার মুখোমুখি করবেন। ঠিক তখনই এই লকেটটা গাড়িতে পড়ে থাকতে দেখি। এটা তোমার লকেট বুঝার পরে ঠিক কতটা খুশি হয়েছিলাম বলে বুঝাতে পারব না। এটা পাওয়া আমার জন্য একটা সংকেত ছিল যেন। আমাদের পুনরায় দেখা হওয়ার সংকেত। লকেটটা নিয়ে বাড়ি ফিরি। কৌতূহলবশত লকেটটা খুলে দেখেছিলাম। লকেটে থাকা তোমার বাবার পিক কিছু রহস্য খোলাসা করেছিল। বুঝতে পেরেছিলাম তোমার বাবার খুনি আর আমার শত্রু একই লোক। তোমার আমার ভাগ্য হয়তো আরও অনেক বছর আগেই জুড়ে গিয়েছিল। কিন্তু আমরা জানতাম না। সেদিন ঠিক করি যেদিন তোমার বাবার খুনিকে ধরতে পারব সেদিন তোমাকে লকেটটা ফেরত দিব। তাই আজ দিল ম। লকেটটা হারিয়ে খুব কষ্ট পেয়েছিলে তাই না মিসেস অদ্ভুত চোখওয়ালি? আবরারের বুকে মাথা ঠেকালো আরশি। হাতের উপর হাত রেখে দূর আকাশের পানে দৃষ্টি তাক করে বলল, কষ্ট তো অনেক পেয়েছিলাম। তবে অনাকাঙ্ক্ষিতভাবে ফিরে পেয়ে তার চেয়ে বেশি আনন্দ লাগছে। তাই এবারের মতো মাফ করলাম। নিঃশব্দে হাসল আবরার। আরশির মতো ঘন কালো আকাশের দিকে দৃষ্টি তাক করল। কিছুক্ষণ থেমে থেকে হুট করে প্রশ্ন করল, তোমার প্রতি আমার যে অন্যরকম অনুভূতি কাজ করত তা কি তুমি বুঝতে না মিসেস অদ্ভুত চোখওয়ালি? আমি যে তোমার প্রতি আসক্ত হয়ে পড়ছিলাম তা কি তুমি বুঝতে না? আমার চোখে কি তোমার জন্য অন্যরকম কিছু দেখতে না? ঠোঁট বাঁকিয়ে হাসল আরশি। চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলল, আপনার চোখে নিজের জন্য অফুরন্ত ভালোবাসা দেখি আমি এমপি সাহেব। আপনার না বলা অনুভূতিই আমাকে বাধ্য করেছে আপনাকে ভালোবাসতে। প্রথমবার যেদিন আমায় কিডন্যাপ করিয়েছিলেন সেদিন আপনার চোখে নিজের জন্য অন্য কিছু দেখেছিলাম। এরপর আপনার করা প্রতিটা কাজে, আপনার প্রতিটা কথায় নিজের জন্য কেয়ার, ভালোবাসা খুঁজে পেতাম। তবে মন মানতে চাইত না। মনে হতো আমি ভুল ভাবছি। এটা কি করে সম্ভব? কোথায় আপনি আর কোথায় আমি? আবার রিফার সাথে হওয়া ঘটনা। ওসব শোনার পর ধনী ঘরের ছেলেদের প্রতি কেমন যেন অবিশ্বাস, ভয় চলে এসেছিল মনে। ভাবতাম তারা শুধু ঠকাতে জানে, ভালোবাসতে নয়। আরশির প্রতিটা কথায় চমকাচ্ছে আবরার। কি সহজ স্বীকারোক্তি মেয়েটার। আরশি কিছুক্ষণ থেমে ফের বলতে লাগল, তবুও মনকে আটকাতে পারছিলাম না।
বুঝতে পারছিলাম আমিও ধীরে ধীরে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি। আপনি যখন মনের সাথে কথা বলতেন, ওর প্রশংসা করতেন, তখন প্রচুর রাগ হতো, জেলাসি কাজ করত। ইচ্ছা হতো আপনাকে টেনে দূরে কোথাও নিয়ে যাই, কোথাও লুকিয়ে রাখি। মাঝে মাঝে আপনার চুল টেনে ছিঁড়তে ইচ্ছা করত। কথা শেষ করে খিলখিল করে হাসতে লাগল আরশি। মুগ্ধ হয়ে সেই হাসির শব্দ শুনতে লাগল আবরার। আরশির হাসির শব্দ মিলিয়ে যেতেই অবাক কণ্ঠে প্রশ্ন করল, যদি তুমি আমাকে পছন্দই করতে তবে কেন আমাকে ইগনোর করছিলে? আর কেনই বা আমার বিয়ের কথা শুনেও এত স্বাভাবিক ছিলে? তোমার চোখে চোখ রাখলে মনে হতো তুমিও আমাকে ঠিক ততটাই চাও যতটা আমি তোমায় চাই। কিন্তু আমার বিয়ের খবর শুনেও তোমার নির্লিপ্ততা থাকাটা আমায় ভাবতে বাধ্য করেছিল যে আমি ভুল ছিলাম। আরশি বলল, ইগনোর করাটা মনের প্রশংসা করা আর আমাকে অপমান করার শাস্তি ছিল। তবে ওই 1 মাসে এটা বুঝে গিয়েছিলাম যে আপনি সত্যিই আমাকে ভালোবাসেন। আর রইল বিয়ের কথা। আমার বিশ্বাস ছিল আপনি বিয়েটা করবেন না, যেভাবেই হোক ভেঙে দিবেন। তবে আপনি যে আমাকে তুলে নিয়ে গিয়ে ডিরেক্ট বিয়ে করবেন তা ভাবনার বাহিরে ছিল। আবরার অবাক ভাব নিয়েই জিজ্ঞাসা করল, তবে কি তুমি বাধ্য হয়ে আমায় বিয়ে করনি? মুখ বাঁকালো আরশি। ভাব নিয়ে বলল, আপনার কি মনে হয় আমি, আরশি, আপনার ওই থ্রেটে ভয় পেয়ে আপনাকে বিয়ে করেছি? অবশ্যই না। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় আপনাকে বিয়ে করেছি। দুনিয়া উল্টায় গেলেও যে আপনি রিফার কোনো ক্ষতি করবেন না ওটা আমার ভালো করেই জানা ছিল। মুখটা হা হয়ে গেল আবরারের। তার মিসেস অদ্ভুত চোখওয়ালি তো তার ভাবনার চেয়েও 2 কদম এগিয়ে। কোনোমতে মুখটা বন্ধ করল আবরার। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল সে। আরশিকে থ্রেট দিয়ে বিয়ে করার জন্য এতদিন যাবৎ মনের মাঝে অপরাধবোধ কাজ করছিল আবরারের, যা আজ দূর হল। আবরার আরশির কপলে নিজের কপল ছুঁয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল, তা আজ এমন ভয়ঙ্কর রূপ নেয়ার কারণটা কি? হাসল আরশি। উদরে রাখা আবরারের হাত দুটো সরিয়ে পেছনে ফিরল। আরশির মুখের দিকে তাকানো মাত্র আরেক দফা ঢোক গিলল আবরার। এই মেয়ে আজ নির্ঘাত তাকে মেরে ফেলবে। এভাবে কি সাজতেন বলেছে মেয়েটাকে? আরশি পিছন ফিরে পা উঁচু করে আবরারের গলা জড়িয়ে ধরল। ব্যালেন্স রাখতে সমস্যা হচ্ছে দেখে কাপা কাপা হাতে আরশির কোমর আঁকড়ে ধরল আবরার। আরশি আবরারের চোখে চোখ রেখে বলল, 2টো কারণে সেজেছি। প্রথম কারণ, মন খারাপ ছিল। মন খারাপ থাকলে সাজলে নাকি মন ভালো হয়, তাই একটু ট্রাই করে দেখলাম। আর দ্বিতীয় এবং মেইন কারণ, শুভ্র পোশাক পরলে, চুল খুলে রাখলে, হালকা একটু সাজলে আপনি যে আমার উপর থেকে নজর সরাতে পারেন না, সারাক্ষণ আমায় মুগ্ধ দৃষ্টিতে দেখেন, ওই দৃষ্টি আমার বড়ই ভাল লাগে। আরশির কাজল টানা চোখে আলতো করে ঠোঁট ছোঁয়ালো আবরার। কণ্ঠে মুগ্ধতা মিশিয়ে বলল, আমি শুধু তোমাতেই মুগ্ধ মিসেস অদ্ভুত চোখওয়ালি। তোমাতে আসতামি খুব বাজেভাবে আসক্ত। তোমার প্রতি আমার এমন আসক্তি রয়েছে যেই আসক্তি কখনো শেষ হবার নয়। যেদিন প্রথম তোমার চোখে চোখ রেখেছিলাম সেদিনই নিজের মাঝে কিছু একটা অনুভব করেছিলাম। তোমার ধারালো দৃষ্টি আঘাত করেছিল আমার হৃদয়ে। বাড়ি ফিরেও তোমার এই চোখ দুটো, তোমার ধারালো দৃষ্টি এক মুহূর্তের জন্য ভুলতে পারছিলাম না। কিন্তু তোমার করা অপমানও ভুলতে পারছিলাম না। তোমাকে ভয় দেখাবো বলে কিডন্যাপ করাই, কিন্তু তোমার চোখে ভয়ের ছিটাফোঁটাও দেখিনি আমি। তোমার আচরণ, তোমার তেজ, ধারালো দৃষ্টিতে তাকানো বারংবার মুগ্ধ করছিল আমায়। একসময় বুঝে যাই এই অদ্ভুত চোখওয়ালি মেয়েটার প্রতি বাজেভাবে আসক্ত হয়ে পড়েছি আমি। তাকে ছাড়া আমার কিছুতেই চলবে না। তাকে না দেখলে, নিজের না করতে পারলে পাগল হয়ে যাব আমি। প্রথমে ভেবেছিলাম তোমাকে সবকিছু জানাবো, তোমার অনুমতি নিয়ে তবেই বিয়ে করব।
কিন্তু তোমাকে নির্লিপ্ততা দেখে মনের মাঝে ভয়ের সৃষ্টি হয়। তুমি যদি রাজি না হও সেই ভয়ে কিডন্যাপ করে থ্রেট দিয়ে বিয়ে করি তোমাকে। তোমাকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না আমি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা তুমি। তোমাকে আরও 2 বছর আগে থেকে কল্পনা করি আমি জানো। স্বপ্নে দীঘল কালো কেশের এক মেয়েকে দেখতাম আমি, যার হাসির শব্দ অবিকল তোমার মতো। কিন্তু তার মুখটা দেখার পূর্বেই স্বপ্ন ভেঙে যেত। প্রথমবারের মতো সেই মেয়ের মুখ দেখি আমাদের বিয়ের রাতে। আর সেই মেয়ে অন্য কেউ নয় তুমি। থামল আবরার। আরশি কণ্ঠ খাদে নামিয়ে শুধাল, এত ভালোবাসেন আমায় এমপি সাহেব? আবরার জড়িয়ে আসা কণ্ঠে উচ্চারণ করল, ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আমার মিসেস অদ্ভুত চোখওয়ালিকে। আবরার কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে। অতঃপর জিজ্ঞাসা করল, তা আমার মিসেসের মনটা কি ভালো হয়েছে? আরশি আবরারের বুকে হাত ঠেকিয়ে বলল, ভালোবাসার মানুষের সান্নিধ্যে আসলে কার না মন ভালো হয়। আবরার নেশালো কণ্ঠে বলল, কিন্তু আমার যে মন ভালো নেই। তোমাকে এভাবে দেখে যে আমার নিজেকে পাগল পাগল লাগছে। ইচ্ছা করছে তোমাকে গভীরভাবে স্পর্শ করতে, কিন্তু এর অনুমতি আমার আদৌ আছে কিনা জানা নেই। আবরারের আরও নিকটে গেল আরশি। কপলে ঠোঁট ছুঁয়ে বলল, আমি আপনার স্ত্রী এমপি সাহেব। আপনার অধিকার আছে আমাকে ছোঁয়ার। তবুও যে আপনি আমার অনুমতি ব্যতীত আমাকে এতদিন যাবৎ স্পর্শ করেননি, তাতে আমার মনে আপনার প্রতি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেছে। ভালোবাসি এমপি সাহেব। ধন্যবাদ আমাকে গ্রহণ করার জন্য, এত এত ভালোবাসার জন্য। আরশির মুখে ভালোবাসি শব্দটা শুনে কেঁপে উঠল আবরার। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না সে। অস্থির হয়ে একনাগারে আরশির সারা মুখে অধরের স্পর্শ দিতে লাগল। বাধা দিল না আরশি। চোখ বন্ধ করে আবরারের স্পর্শগুলো উপভোগ করতে লাগল। আজ আর কোনো বাধা নেই তাদের মাঝে। তারা দুজনেই নিজেদের মনের মাঝে লুকানো ভালোবাসা প্রকাশ করেছে একে অপরের কাছে। আজ হয়তো সময় এসেছে তাদের পবিত্র সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার। সমাপ্ত।